আচ্ছা, আমরা এখন আজকে একটা 11 এর একটা নিউ চ্যাপ্টার, যেটা ফার্স্ট চ্যাপ্টার ভেক্টরস, সেই ভেক্টরসের কনসেপ্টের কিছু লেকচার বা কিছু থিওরি আমি বলবো। আমি স্টার্ট করব এই চ্যাপ্টারটা 11 এর ভেক্টরস দিয়ে। অ্যাকচুয়ালি আমরা প্রথমত পড়েছিলাম যে দুটো রাশির সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল, সেটা হলো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এইটুকু আইডিয়া ছিল আমাদের, একটা হলো স্কেলার, একটা হলো ভেক্টর। আর ছিল যে স্কেলার মানে আমরা বলতাম যে রাশিগুলোকে শুধুমাত্র কি আছে, মান আছে, যার দিক নেই। মানে দিক নেই বলা চলে না, অ্যাকচুয়ালি যার দিকটার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, মানে ডিরেকশনের কোনো প্রয়োজন হয় না, মানে দরকার নেই। আমি বুঝিয়ে দেবো কেন ডিরেকশনের কোনো প্রয়োজন হয় না, নট নিড, কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। কিন্তু ভেক্টর কম্পোনেন্ট আমরা পড়েছিলাম যার আমাদের মান মানে মডিউলাস, ভেক্টর মানে তার একটা মডিউলাস ভ্যালু আছে, আর তার সাথে সাথে তার একটা ডিরেকশন আছে, কারণ ডিরেকশনের উপর ভ্যারি করে, মানে মডিউলাস ভ্যালুটা ডিরেকশনের উপর ভ্যারি করে, চেঞ্জ হয়। তাহলে কিভাবে চেঞ্জ হয় সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আমাকে আমার মা বললো যে আমাকে কিছু পটেটো কিনে আনতে বা আলু কিনে আনতে। এবার আমার কাছে বলেছে কত আলু কিনে আনতে বলেছে, আমাকে বলেছে ঠিক এটা আমার ঘর, আমাকে বলেছে 1 কেজি, মানে আমাকে টোটাল 1 কেজি আলু কিনে আনতে হবে। তাহলে আমার এই টোটাল ওয়েটটা কত, 1 কেজির আলু নিতে হবে। আমার ঠিক ইস্টের দিকে এইখানটা গ্রসারি শপ আছে, আর আমার ওয়েস্টের দিকেও আরেকটা গ্রসারি শপ আছে, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে এইখানে গিয়ে এই গ্রসারির দোকান থেকে 1 কেজি আলু কিনে ঘরে আসি, বা যদি আমি এখান থেকে এই গ্রসারির দোকান থেকে কিনে এই পথে ঘরে আসি, তাহলে কিন্তু আমার নিটফল কিন্তু আমার ওয়েটটা কিন্তু মানে মাসটা আলুটার 1 কেজি থাকবে। মানে এমজিটা আমরা বুঝবো না, আমি এমজি মানে বলছি ওয়েটটা কিন্তু তার 1 কেজি থাকবে। ডিরেকশনের উপর কিন্তু কোনো ম্যাটার করবে না, আমি যা ইস্টের দিকে যাই কি ওয়েস্টের দিকে যাই সেটা কিন্তু ফ্যাক্টর করছে না, ভ্যালুটার উপর চেঞ্জ করছে না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের ডিরেকশনের উপর কিন্তু ভ্যারি করে। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে ডিরেকশন ভ্যারি করে। সাপোজ আমি যদি বলি, আমরা ছোটবেলায় মাধ্যমিকে পড়েছিলাম স্রোতের অনুকূল আর প্রতিকূলের অঙ্ক। আমি বলে দিলাম সাপোজ স্রোতের নৌকা ঠিক এই দিক ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, ইউ ভেলোসিটি দিয়ে, আর স্রোতের ভেলোসিটি এটা নৌকার বেগ, আর স্রোতের বেগ আমি বলে দিল ভি, এটা হলো স্রোতের বেগ। এবার যদি আমি বলি স্রোতের অনুকূলে নৌকা যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাচ্ছে, এটা বোট আর এটা ওয়েভ, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে, তাহলে তার আলটিমেট রেজাল্ট কত হবে, তার রেজাল্ট হবে ইউ প্লাস ভি, তাই তো। কারণ আমাকে স্রোতটা কি করবে, ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে, খুব স্পিডে চলে যাবো আমি, তাহলে আমার আলটিমেট যে আমার ভেলোসিটি যেটা হবে সেটা কত হবে, নৌকাটার ইউ প্লাস ভি। আর যদি স্রোতের প্রতিকূলে যেত, মানে যদি বোটটা এদিকে যেত আর ওয়েভটা যদি অপোজিট দিকে যেত, তাহলে কিন্তু কি হতো, আমাকে যেতে একটু কষ্ট হতো, তাই আমাদের যে ভেলোসিটিটা হতো পরের ভেলোসিটি সেটা হতো কত আমাদের ইউ মাইনাস ভি। তাহলে ভালোভাবে লক্ষ্য করো, আমি যদি এখানে ডিরেকশনটা না বলে দিতাম, যদি না বলে দিতাম যে স্রোতের অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে, তাহলে কিন্তু আমি কখনোই বলতে পারতাম না যে এর ভ্যালুটা কত হবে। আমি অনুকূলে বলে দেওয়া মানে বুঝে গেলাম যে এর ভেলোসিটিটা আমার ইনক্রিজ করবে, অর্থাৎ আমার ইউ প্লাস ভি বেড়ে গেল। প্রতিকূল বলে দিলেও মানে আমি কি বললাম, ইউ মাইনাস ভি কমে গেল। যদি না বলে দিতাম, যদি শুধু বলে দিতাম নৌকার বেগ ইউ আর স্রোতের বেগ ভি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন থাকতো যে তার রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে, রেজাল্টেন্ট স্পিড কত হবে। তখন আমাদের মাথায় প্রশ্ন আসতো, যদি আমাদের স্রোতের অনুকূলে যেত তাহলে আমাদের স্পিডটা বাড়তো, আর যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে স্পিডটা কমতো। তাহলে এইখানে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমার যদি ডিরেকশনের উপর কিন্তু আমার যে ভেলোসিটি বা যে স্পিডটা আলটিমেট স্পিডটা পাচ্ছি সেটা কিন্তু ডিফার করছে।
মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যেরকম ডিরেকশনের উপর কিন্তু এর মাসটা ওয়েটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এর ডিরেকশনের জন্য কি হচ্ছে, এর যে আলটিমেট রেজাল্ট যে ভেলোসিটিটা পাবো সেটা কিন্তু একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ভেক্টর করতে গেলে আমাদের কি দরকার, আমার ডিরেকশনটা কিন্তু দরকার। ডিরেকশনটা দরকার নয়, অ্যাকচুয়ালি ডিরেকশনের জন্য আমার এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে মডিউলাস ভ্যালুটা। ঠিক আছে, তাই আমরা ভেক্টর রাশি করব। ঠিক আছে, তাহলে এটা আমি একটা জিনিস বোঝাতে পারলাম যে ডিরেকশনের উপর কিভাবে প্রয়োজন। কারণ ডিরেকশন যদি এখানে ডিরেকশনটা চেঞ্জ হলেও ওর মাসের কিন্তু কোনো পরিবর্তন হয় না, বাট এর ওয়েটের কোনো পরিবর্তন হয় না। আমার 1 কেজি আলোই আসবে আমি যেদিক দিয়ে যাই না কেন। কিন্তু এখানে যদি আমি স্রোতের অনুকূল বা প্রতিকূল না করে দিই, তাহলে কিন্তু আমরা ঠিক আসল ভ্যালুটা কত হবে নৌকাটার, রেজাল্টেন্ট ভ্যালুটা কত হবে সেটা কিন্তু বের করতে পারবো না। লব্ধি ভ্যালুটা কত হবে, স্রোতের অনুকূল না স্রোতের প্রতিকূল, মাথায় একটা কোশ্চেন মার্ক থেকে যাবে আমার। মানে তার ডিরেকশনের জন্য কি হচ্ছে, আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাই এই দুটো কনসেপ্টেই বুঝতে পারছি, শুধু এইটুকু কনসেপ্ট দিয়ে, যে আমার ভেক্টর মানে যেখানে ডিরেকশনটা নট নিড মানে আমার ডিরেকশনের উপর নট ডিপেন্ডেন্ট। আমি নট নিড না করে লিখেছি মোড ভ্যালুটা নট ডিপেন্ড অন ডিরেকশন। এটা বলতে পারি আমি ডিপেন্ড করছে না, মানে ডিপেন্ড আমার ডিরেকশন চেঞ্জ হলো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেক্টরে আমার কিন্তু ডিপেন্ড অন ডিরেকশন। মানে ডিরেকশন যদি আমার চেঞ্জ হয়ে যায়, মড ভ্যালুটাও চেঞ্জ হবে। তাহলে বেসিক্যালি এটাও স্কেলার আর ভেক্টরের জাস্ট ডেফিনিশন। যে স্কেলার আমরা কেন, ভেক্টর আমি কেন ইউজ করব, ভেক্টর ইউজ করার প্রয়োজনটা কি। ভেক্টর ইউজ করার প্রয়োজনটাই হলো আমার যে আমাদের কিছু কিছু রাশি আছে যেগুলো ডিরেকশন চেঞ্জ হলে তার মড ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তাই আমাদের এই মড ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বলে আমাদের কি করতে হবে, ডিরেকশনটার জন্য মড ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ভেক্টর এই রাশিটা পড়ব। ঠিক আছে, এবার আমি ফার্স্ট ভেক্টর আর স্কেলারের ফার্স্ট বোঝালাম যে দুটো রাশি স্কেলার আর ভেক্টর, আর স্কেলারের প্রয়োজনীয়তাটা কি আর ভেক্টরের প্রয়োজনীয়তা কেন আমরা ভেক্টরটা ইউজ করব হটহুট করে, কারণ ডিরেকশনের জন্য। পরের টপিকে চলে যাচ্ছি আমি ভেক্টরের মধ্যে, যেটা ফার্স্ট টপিক, জাস্ট আমি রিজন বলেছিলাম। সাপোজ আমি ফার্স্ট ভেক্টর যেটা করাবো সেটা হলো রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, সেটা সবচেয়ে বেশি দরকার, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলোই ভালোভাবে করাবো আমি। রেজাল্টেন্ট ভেক্টর মানে এখানে যে কোনো দুটো ভেক্টরের আমি রেজাল্টেন্ট বের করব। ঠিক আছে, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বের করব, সেটা আমি একটা প্রসেস দেখাবো, সেটা বোঝাবো। আচ্ছা, যদি বলি একটা অবজেক্টের উপর আমার একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, যে ফোর্সটা অ্যাপ্লাই কত হয়েছে, সাপোজ ধরলাম 6 নিউটন। ওই অবজেক্টের উপরই আরেকটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটা হলো আমার কত, 5 নিউটন। ভালো কথা। কিন্তু আমি যদি বলি এখন, আচ্ছা এই অবজেক্টটার উপর রেজাল্টেন্ট ফোর্স কত অ্যাপ্লাই হয়েছে, মানে লব্ধি কত বল কাজ করেছে, রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি কত বল কাজ করেছে, বেশিরভাগ স্টুডেন্টের মাথায় কিন্তু আসবে যে 5 + 6 মানে টোটাল রেজাল্টেন্টটা হবে কত, 11 নিউটন। ঠিক আছে, অবশ্যই সেটাই সবার মাথায় আসা উচিত, কারণ আমাদের অ্যাড করে দিচ্ছি। কি অ্যাড করছি আমরা, এটা কিন্তু এই যে যোগটা করছি, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম 6 + 5 যোগ করলে 11 হয়, যেটা স্কেলার যোগ বলি আমরা। এই স্কেলার যোগটা করছি আমি, সেই স্কেলার আমি তো ভেক্টরে কোনো প্রয়োজন ইউজ করছি না, এখানে আমি কিন্তু স্কেলার যোগ করছি 11 নিউটন। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবো তো, যদি ফোর্সটা আমার এই দিকে অ্যাপ্লাই হতো, তাহলে তার রেজাল্টেন্টটা কিন্তু F1 আর F2 স্কেলার যোগ হতো। যদি অবজেক্টের উপর ফোর্সটা এই দিকে কাজ না করে, অবজেক্টের উপর ফোর্সটা যদি একটা এই দিকে কাজ করত আর আরেকটা অবজেক্টের উপর ফোর্স এই দিকে কাজ করত অপোজিট ডিরেকশনে, তাহলে কি তাদের রেজাল্টেন্ট 11 নিউটন হতো না? অবজেক্টের উপর তখন কি 11 নিউটন ফোর্স অ্যাপ্লাই হতো? একদমই না, কারণ F1 তো আমার হলো 6 নিউটন আর এটা হলো 5 নিউটন। তখন আমার যে রেজাল্টেন্টটা কাজ করতে, আমি আর এখানে রেজাল্টেন্টটা বোঝাচ্ছি, রেজাল্টেন্টটা কাজ করতে কত আমার F1 - F2। তাহলে কখনো যোগ হয়ে যাচ্ছে, কখনো আবার যোগ হয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? কিছুই ব্যাপার আছে নিশ্চয়ই। এখানে আমরা আগেরটা যখন রেজাল্টেন্ট করেছিলাম তখন 11 নিউটনটা, সেটা করেছিলাম F1 + F2। যদি সেম ডিরেকশনে হতো,
আর যদি এটা অপোজিট ডিরেকশনে হতো তাহলে কি হতো, অপোজিট ডিরেকশনে তাহলে কিন্তু মাইনাস করে দিচ্ছে, তাহলে ডিরেকশনের উপর ভ্যারি করছে অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, আবার যদি এটা আমি উল্টো ভাবে বলতাম যে ফোর্সটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই না হয়, যদি বলি না ফোর্সটা তো সবসময়, এটা তো সেম ডিরেকশনে, এটা অপোজিট ডিরেকশনে, এবার যদি ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই হয়, একজন এইভাবে ধাক্কা মারছে আরেকজন এইভাবে ধাক্কা মারছে, তাহলে তার উপর ফোর্স কত কাজ করবে, সেটাও সমস্যার ব্যাপার। তাহলে তো তার উপর 5 যেটা ছিল এখানে F1 ছিল 6 নিউটন, এটা ছিল 5 নিউটন, তাহলে তো আমাদের মাথায় তখন তো আমরা বলতে পারবো না যে প্লাস হবে না মাইনাস হবে। যদি প্লাস হতো, যদি আমি বলি না এর মধ্যে 11 নিউটনে কাজ করছে, তাহলে এইটার সাথে এই থার্ড এরটার সাথে ফার্স্ট এরটার ডিফারেন্স কি হয়ে গেল, এখানে ডিরেকশনটা এইভাবে করলে আর হচ্ছে 11, এটাতে একটা ডিরেকশনটা সেম ডিরেকশন, কিন্তু অ্যাঙ্গেল নিয়ে আছে, তাহলেও তার 11, তাহলে এইভাবে ফোর্স করে আমার লাভটা কি হলো, তাই না? নিশ্চয়ই তাহলে আমাদের একটা প্রশ্ন থাকতে হবে, তাহলে এখানে কি 11 নিউটন হবে না, এখানে কিন্তু 11 নিউটন হবে না, তখন কিন্তু এই ডিরেকশনটা যেহেতু আমাদের অ্যাঙ্গেল থিটা, তার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন তার ভ্যালুটা কত হবে কি করে করব, একই দিকে হলে তো প্লাস করতাম, অপোজিট দিকে হলে মাইনাস করতাম। এখন আমাদের মাথায় সমস্যা এসে গেল কিভাবে করব, তাই কিন্তু আমাদের ভেক্টর যোগের প্রসেসটা শিখতে হবে। ভেক্টর যোগের প্রসেসটা কি, তখন আমরা কি করব, যে রেজাল্টেন্টটা কাজ করছে, রেজাল্টের মাথায় সাইন দেব, যে সাইনটা মানে হলো সেটা একটা ভেক্টর, আরটা হলো একটা ভেক্টর, আর যে দুটো ভেক্টর অ্যাপ্লাই হয়েছে সেই দুটো হলো F1 F2। ভেক্টর কেন এগুলোকে বলছি আমি, কারণ এগুলো ডিরেকশনের উপর এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তাই এই রেজাল্টেন্টটা যখন হবে সেটাকে আমরা লিখব কি, সেটা লিখব F1 প্লাস অফ F2, তার মানে কিন্তু এইটা নয়, এই দুটো জিনিস কিন্তু সেম নয়। ঠিক আছে, যেখানে আমি আগেরটাই করেছিলাম F1 প্লাস F2 6 প্লাস 5 11, এই দুটো কিন্তু সেম নয়। আমি যদি ফার্স্ট F1 টাকে 6 আর F2 কে 5 বলি, এইটাকে আমি 11 বলতে পারি, কিন্তু এইটাকে আমি 11 বলতে পারি না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এইখানে যদি আমি দুটো ভেক্টর অ্যাড করি তাহলে কিন্তু 11 বলতে পারবো না, কিন্তু যদি এখানে স্কেলার অ্যাড করি তাহলে 11 বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই ভেক্টরটা যোগটার প্রসেসটা কিভাবে হচ্ছে, কি প্রসেসে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, এই পার্টটা কিভাবে হচ্ছে একটু মুছে, তাহলে বুঝতে পারবো। আমাদের ড্রয়িং গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কি কি হচ্ছে, আমি শুধু ড্রয়িং গুলো ছাড়া বাকিগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি ড্রয়িং গুলো ছাড়া বাকিগুলো মুছে দিলাম। আমার তিনখানা ড্রয়িং এর কনসেপ্ট আছে এখানে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এর জন্য আমাদের ফর্মুলা জানতে হবে, এই ফর্মুলাটা প্রুফ করে দেবো পরে, রেজাল্টেন্টের ফর্মুলা বা রেজাল্টেন্ট মানে দুটো ভেক্টরকে যদি আমি যোগ করি বা ভেক্টর যোগ যদি করি তাহলে কি হবে, দুটো ভেক্টর আমি ধরলাম, এখানে ধরলাম আমি F1 একটা ভেক্টর আর একটা ভেক্টর দিলাম F2 একটা ভেক্টর, যেখানে আমরা মাথায় সাইন দিয়ে দিয়েছি, মানে দুটো ভেক্টরের আমি যোগ করছি, স্কেলারের যোগ না। তার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো, আমি ফর্মুলাটা প্রুফ করবো, যেটা সামন্তরিক সূত্র বলে। এটা হলো ঠিক এরকম টাইপের ফর্মুলাটা হয়, কি ফর্মুলা লিখলাম, ফর্মুলা লিখলাম যে রেজাল্টেন্টের যে স্কয়ার, মানে যে রেজাল্ট দুটো ভেক্টরের যখন আমি অ্যাড করব ভেক্টর যোগ করব, যে রেজাল্ট হবে তার রেজাল্টের স্কয়ার ইকুয়াল টু প্রথম ভেক্টরটার স্কয়ার দ্বিতীয় ভেক্টরটার স্কয়ার প্লাস 2 প্রথম ভেক্টরের মড ভ্যালু মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু নেবে, দ্বিতীয় ভেক্টরের মড ভ্যালু এবং দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা মানে কি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, থিটাটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টর কিন্তু বলতে হবে, তিনটে ভেক্টর কিন্তু এখন আসি, দুটো ভেক্টর, অনলি টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে প্রথম যে কন্ডিশনটা করেছিলাম আমরা নিজেরাই বলতে পারবো, প্রথম কন্ডিশনটা কিন্তু F1 আর F2 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত, 0 ডিগ্রি, তাই না? আর যদি 0 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমি যদি 0 ডিগ্রি ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াবে, আমার দাঁড়াবে r স্কয়ার ইকুয়াল টু F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 মডটা আমি উঠিয়ে দিলাম cos 0, 0 আছে থিটা, মানে থিটার জায়গায় আমি 0 বসিয়ে দিচ্ছি, cos 0 এর ভ্যালু কত 1, cos 0 এর ভ্যালু কত আমাদের মনে রাখতে হবে 1, এটা হয়ে গেল 1।
তাহলে আমাদের এখানে কি হলো r স্কয়ার ইকুয়াল টু কত f1 প্লাস f2 হোল স্কয়ার। তাহলে কি হলো তাহলে আর কি হলো তাহলে আর হলো f1 প্লাস f2। একটু ভালোভাবে লক্ষ্য করে বুঝতে হবে, প্রথমটা যখন আমি করেছিলাম তখন কিন্তু আমি তাই করেছিলাম 6 প্লাস 5 9 11 সরি, কিন্তু তখন আমরা কি করেছিলাম একই ডিরেকশনে এই ফর্মুলা ইউজ করেছিলাম, ডিরেক্ট যোগ করে দিয়েছিলাম, স্কেলার যোগ করেছি। আসলে কিন্তু স্কেলার যোগ হচ্ছে না, আসলে কি হচ্ছে আসলে এই ফর্মুলাটা কিন্তু ইউজ হচ্ছে। যেখানে এইখানেও f1 f2 দুটো ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাই cos 0টা 1, আমি জাস্ট এই ফর্মুলাটা এখানে স্যাটিসফাই করছি, এখানে বসাচ্ছি যেখানে থিটাটা 0। সিমিলারলি যখন সেকেন্ড পার্টটা করছি আরেকটু লেখলে বুঝতে পারবো এই ফর্মুলা কিন্তু মেইন ফর্মুলা, আমার কিন্তু এটাই হলো ভেক্টর যোগের ফর্মুলা। আমি যদি সেকেন্ড পার্টটা করতাম আমরা কি করেছিলাম একটু মনে রাখি, সেকেন্ডটা কি করেছিলাম আমরা করেছিলাম f1 মাইনাস f2 করেছিলাম কিন্তু আগের বার, কারণ অপোজিট দিকে কাজ করছে বলে মাইনাস করে দিয়েছিলাম, তাই তো। কিন্তু আমি এই ফর্মুলা বেস করে যদি করি তাহলে কি হবে দেখি তো। ফর্মুলা বেস করে করলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত f1 আর f2 এর মধ্যে কিন্তু এখন অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি, আর cos 180 ডিগ্রি যেটা হয় সেটা কত হয় আমাদের হয় -1। তাহলে পুট করব ওখানে ভ্যালুটা, তাহলে এখন এর রেজাল্টেন্ট কত হবে, এর রেজাল্টেন্ট যদি হবে কত r স্কয়ার, আমি বসাবো f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2, মডটা আমি উঠিয়ে দিয়েছি কারণ মডটা আমি পজিটিভ ভ্যালুটাই নেব, আমি পজিটিভ ভ্যালুই নিয়েছি এখানে 6 আর 5 দুই পজিটিভ ভ্যালু, cos হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে হয়ে যাচ্ছে r স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার cos 180 মানে মাইনাস 2f1 f2, মানে অ্যাঙ্গেলটা তোমরা এক নাই না 180 ডিগ্রি। তাহলে ফর্মুলা কি হচ্ছে, তাহলে হচ্ছে r কোনটা বড় এখানে এটা দেখে নিতে হবে, আমার f1 টা বড়, তাহলে হয়ে যাচ্ছে r স্কয়ার ইকুয়াল টু f1 মাইনাস f2 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, মানে তখন আমরা r কত যাচ্ছে f1 মাইনাস f2। দেখ তো আমি সেটাই করেছিলাম না এখানে 6 মাইনাস 5, কিন্তু তখন আমি যে ফর্মুলাটা ইউজ করেছিলাম তখন কোনো ফর্মুলা ইউজ করিনি, তখন কিন্তু ডিফারেন্ট ডিরেকশন মাইনাস করে দিয়েছিলাম, কিন্তু আসলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে হচ্ছে, দুক্ষেত্রেই দেখালাম। তাহলে অনেকে প্রশ্ন আসবে স্যার তাহলে আমার যখন এই ফর্মুলা ইউজ করতে হচ্ছে, যখন আমি যখন দেখছি একই দিকে মানে প্লাস হচ্ছে অপোজিট দিকে হলে মাইনাস হচ্ছে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব কেন না, অ্যাকচুয়ালি কেন করব, কারণ সব সময় যে এদের মধ্যে অ্যাঙ্গেল 0 আর 180 হবে তা নয়, এদের মধ্যে অ্যাঙ্গেল অন্যরকম হতে পারে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা 30 ডিগ্রিও হতে পারে। তখন কি করব, তখন তো আমাদের আগের মতো করলে চলবে না, আগে যেমন করেছিলাম অ্যাঙ্গেলটা 0 ছিল বলে আমি cos 0 বসিয়ে আমার এটা এসেছিল, পরেরটা যখন আমাদের এটা এসেছিল আমাদের, ঠিক পরেরটা যখন আমরা করলাম তখন দেখলাম আমরা এইটা এসেছে, কিন্তু যখন আমি এরকম টাইপের কোনো ডিরেকশন থাকবে তখন কিন্তু আমাদের থিটাটা কিন্তু কাজে লাগছে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের কিন্তু কি হবে, তখন সেই থার্ড ফর্মুলা ক্ষেত্রে কি হবে দেখাই, এখানে আমি এইখানে দেখাই থার্ড ফর্মুলা ক্ষেত্রে কি হবে, যেমন f1 f2 মধ্যে অ্যাঙ্গেল, তাহলে বলবো রেজাল্টেন্ট স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি ধরেছি এখানে, তখন কত হয়ে যাবে r স্কয়ার, তখন কিন্তু a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আসবে না, f1 এর f1 স্কয়ার কত হবে 36 প্লাস এটা কত হবে f2 স্কয়ার কত হবে 25 প্লাস 2 ইনটু 6 ইনটু 5 cos 30 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু কত হয় হাফ হয়, আর cos 30 এর ভ্যালু কত হয় √3/2, √3/2 করলে তাহলে কি এই ভ্যালুটা ওরকম আসবে। এবার আমরা ক্যালকুলেট করব এর ভ্যালুটা কত হতে পারে, এটা যেরকম যোগ করলে 1, এটা হবে 61 প্লাস এটা হবে 2 কেটে গেল 30 √3, আমাদের এরকম একটা ভ্যালু আসবে স্কয়ারে, সেখান থেকে আর এর ভ্যালুটা বের করব, সেটা কি কখনোই আমাদের আগের মতো হবে 11 হবে না, হবে না, আলাদা রকমের হবে, তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে বলে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারলাম আমার মেইন জায়গাটা হলো মানে এই ফর্মুলা, আমার যখন দুটো ভেক্টর দিয়ে দেবে তাদের যখন যোগ করতে বলবে তখন কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করব, একই দিকে থাকলে আমরা যোগ করে দিচ্ছি, কিন্তু যোগ করার কারণ আছে, যোগটা কেন করছি, যোগ করার কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাই 0টা মানে বসাচ্ছি, বসিয়ে আমার যোগটা হয়েছে। বিপরীত দিকে হলে কত হচ্ছে, তোমাদের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তখন আমি কেন বিয়োগ করছি, কারণ এখানে 180 ডিগ্রি আছে, তাই আমি 180 ধরে ওখানে বসাচ্ছি,
বসানোর পর দেখছি আমি ভ্যালুটা কত আসছে, আমার মাইনাস আসছে, তার জন্য বিয়োগ করছি। এটা নয় যে অপোজিট দিকে যাচ্ছে বলে আমি মাইনাস করছি, একটা রিলেশনের উপর স্যাটিসফাই করে আমরা কাজটা করছি। আর এটা কি, যে কোনো দিকে যদি অ্যাঙ্গেল থাকে, এখানে যদি 30 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি থাকে, যে কোনো ডিগ্রি থাকুক না কেন, তখন আমরা এই ফর্মুলাকে ইউজ করব ও তার উপর যে রেজাল্টেন্ট ফোর্সটা সেটা বের করব। তাই এটা কি দেখালাম আমি, এটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ভেক্টর দেখালাম বা অ্যাডিশন অফ ভেক্টর দেখালাম, ঠিক আছে। এর নামটা একটু আগে না বলি, অ্যাডিশন অফ ভেক্টর। এবার এটা পরে আমি একটু পরে বলছি যে আমরা কেন এই ফর্মুলাটাকে ইউজ করছি, মানে কেনই বা আমি এইটাকে এইটা লিখছি, তাই না। অনেকে আমাদের প্রশ্ন আসতে পারে কেন এইটাকে মানে আমি এইভাবে লেখা হচ্ছে, মানে মেইন ফর্মুলাটা কেনটা হচ্ছে, তার রিজন তো আছে, কিভাবে এটা এস্টাবলিশ করতে হবে, নিশ্চয়ই তার এস্টাবলিশমেন্ট আছে আছে সেটা হলো সামান্তরিক সূত্র। সেটা এখন আমি তোমাকে বোঝাবো যে কিভাবে সামান্তরিক সূত্র দিয়ে আমি এটাকে এস্টাবলিশ করছি। আচ্ছা, সামান্তরিক সূত্র ভেক্টর অ্যাডিশন আমি দেখাবো, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে দুটো ভেক্টর থাকে তার ফর্মুলাটা কত হয়েছিল দেখছিলাম। এটা আমি একটু লিখে দিচ্ছি, r ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেক্টর, সেটা হলো দুটো ভেক্টর f1 আর f2, তার রেজাল্টেন্ট ভেক্টর হলো r। তাহলে এইটাকে আমি লিখতে পারি এখানে কিভাবে, r স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 mod of f1 mod of f2 cos, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এবার আমি প্রুফটা করাবো কেন এটা হলো। সাপোজ আমি এখানে একটা প্যারালোগ্রাম লিখবো, প্যারালোগ্রাম ড্র করব, কেন করছি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কি করেছি, আমি এখানে দুটো ভেক্টর ডিনোট করেছি, এটা হলো অরিজিন পয়েন্ট। এখানে একটা ভেক্টর সাপোজ ধরলাম f1 ভেক্টর, আর এইখানে একটা ভেক্টর সেটা ধরলাম f2 ভেক্টর। ভেক্টরের ডিরেকশন আছে যেটা এই দিকে কাজ করছে ভেক্টর দুটো, ঠিক তাদের মধ্যে অ্যাঙ্গেল কত কাজ করছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কাজ করছে সাপোজ ধরলাম থিটা, মানে থিটা অ্যাঙ্গেলে ভেক্টর দুটো কাজ করছে। এবার দুটো ভেক্টরের যে যদি ভাব সাপোজ একটা বস্তুকে এইভাবে টানা হয়, একটা অবজেক্টকে এইভাবে একজন টানছে, একজন এইভাবে টানছে, তাহলে তাদের রেজাল্টটা কি হবে, বস্তুটা কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে, বস্তুটি এদের মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে যাবে। সাপোজ ধরো আমি এখান থেকে যাচ্ছি, এটা হলো তার রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে। এবার এই রেজাল্টেন্ট ভেক্টর যদি হয়, আমি কি করলাম এটা ও এ ধরলাম, এই ও এ এর প্যারালাল করে এখানে আমি এটা ড্র করলাম, ঠিক আছে, ও এ, আর ঠিক তার ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে। আর এর আমি প্যারালাল করে আমি এখানে ড্র করলাম, এই ডিরেকশন এইদিকে হবে, কারণ এটা এইদিকে এটা এইদিকে, এটা এইদিকে এটা এইদিকে, নাম দিলাম ও এ বি সি, ঠিক আছে। আরেকটা কাজ করলাম কি, এখানে আমি আরেকটা করলাম যে এইটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এইটাকে একটু টেনে দিলাম, নাম দিলাম ডি, ডি নাম দিইনি, ডি দিলাম, ঠিক আছে। তাহলে এবার চলে যাচ্ছি পরের লজিকটায়, ঠিক আছে। তাহলে এখানে তার ট্রায়াঙ্গেল পেলাম আমি, আমার কিন্তু রেজাল্টেন্ট আর, এটা হলো একটা ভেক্টর, এটা হলো আরেকটা ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটা মেইন জায়গা আমার, এই তিনটেই জানি, ঠিক আছে। তাহলে প্রথমে ট্রায়াঙ্গেল নিচ্ছি ও বি ডি, ও বি ডি, এই ট্রায়াঙ্গেলটা কি, একটা সমকোণী ত্রিভুজ ও বি ডি, এর পিথাগোরাস থিওরেম বা পাইথাগোরাস থিওরেমের ফর্মুলা ও বি স্কয়ার ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। তাহলে ও বি স্কয়ার জায়গায় আমি লিখলাম, রাখলাম, ও ডি জায়গায় এটাকে যে ও বি স্কয়ার ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, মানে পাইথাগোরাস থিওরেম। তারপর কি করলাম, ও বি স্কয়ার জায়গায় ও বি স্কয়ারই থাকুক, ও ডি জায়গায় ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বি ডি স্কয়ার করলাম, ঠিক আছে, ও এ প্লাস এডি। আর কি করলাম, এটাকে ভেঙে দিলাম, ও এ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2ও এ এডি প্লাস বিডি স্কয়ার, পুরো ভেঙে দিলাম যেভাবে ভাঙা যায় এ প্লাস বি স্কয়ার ফর্মুলা দিয়ে। এবার আমি একটা জিনিস করে রাখছি, যেখানে একটা ট্রায়াঙ্গেল আমি এখানে দেখতে পাচ্ছি এবিডি ট্রায়াঙ্গেল, এটা যদি থিটা হয়, এই কোণটা অনুরূপ পরিসরের থিটা, তাহলে আমি ঠিক এইখানে দেখাচ্ছি ট্রায়াঙ্গেল এবিডি, এই ট্রায়াঙ্গেলের যদি আমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আমার, এবি স্কয়ার ইকুয়াল টু হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, পাইথাগোরাস বা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি। আর একটা জিনিস বের করে রাখছি sin থিটা, সেটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, থিটার অপোজিটটা লম্ব, মানে বিডি বাই এবি, একটু দেখে নিলেই বোঝা যাবে ফর্মুলাগুলো। cos থিটাকে অ্যাপ্লাই করলাম, সেটা হলো কি হবে ভূমি বাই অতিভুজ,
মানে এডি বাই এবি রাখলাম, কাজে লাগতে পারে। এবার আমি চলে যাচ্ছি মেইন ফর্মুলাতে। এবার মেইন ফর্মুলা করতে গিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, এখানে এডি স্কোয়ার আছে আর বিডি স্কোয়ার আছে, আবার এখানেও এডি স্কোয়ার আছে আর বিডি স্কোয়ার আছে, দুটোই প্লাস আছে। তাই বলতে পারি না এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে এবি স্কোয়ার। তাই আমি এডি স্কোয়ার বিডি স্কোয়ারের জায়গায় রিপ্লেস করে লিখতে পারি এটা ও স্কোয়ারই থাকবে, কিন্তু এটা হয়ে যাবে কত আমার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার বিডি স্কোয়ার এবি স্কোয়ার। ঠিক আছে, মানে এইটা আর এইটাকে রিপ্লেস করলাম এইখানে ফর্মুলাকে ধরে। আর তারপর কি করলাম, তারপর এটাকে 2OA লিখলাম, এটাকে এডি লিখলাম, যা আছে তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি জানি দেখি। আচ্ছা OA হলো F1, OB হলো R, লিখতে পারি R স্কয়ার। OA মানে কত, F1 মানে F1 স্কয়ার, OA তো F1। AB, AB কত, যদি OC টা F2 হয় তাহলে AB টাও কত, AB টাও F2। ঠিক আছে, কারণ দুটো প্যারালাল, অপোজিট অলওয়েজ ইকুয়াল হয়, তাই না, ইকুয়াল। এটা হয়ে গেল কত আমার F2 স্কয়ার। আচ্ছা 2OA, OA কত দেখো আমাদের এখানে, OA এর ভ্যালু কত দেখি F1 জানি আমরা। AD, AD এর ভ্যালু কত রাখতে আমি জানি না, কিন্তু AD ভ্যালু এটি মানে এইটুকুটা আমি তার জন্য হেল্প নিলাম এখানে। এই ফর্মুলাটায় AD কত হবে আমাদের, AD হবে AB cos θ। আমি যদি বসিয়ে দিই এখন তাহলে কত হয়ে যাবে AB cos θ, AD মানে AB cos θ, AB কত আমার F2, তাহলে আমার AD কত হয়ে গেল, AD হলো F2 cos θ। ঠিক আছে, তাহলে আমি যদি বসিয়ে দিই এখন কি হবে এখানে, AD এর জায়গায় বললাম F2 cos θ। আচ্ছা এটা ফর্মুলাটা হয়ে গেল না একটা, r স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 প্লাস f2 f2 cos θ, তাই না? এটা তো আমাদের ফর্মুলা ছিল যে রেজাল্টেন্টটা কত হবে, তো রেজাল্টেন্টটা কত হবে, রেজাল্টেন্টটা হবে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 mod of f1, মড লিখতে হয় কারণ মডুলাস মানে নিতে হয়, পরে আমি বুঝিয়ে দেবো এটা, হাফ। এটা আর এর ভ্যালু, রেজাল্টের ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে, আমি যদি f1 এর ভ্যালু জানা থাকে, আমার f2 এর ভ্যালু জানা থাকে, আর যদি থিটা এর ভ্যালু জানা থাকে, তাহলে আমি ইজিলি এই রেজাল্টেন্টটা কত হবে, এই রেজাল্টেন্টটা কত হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমি দেখাবো যে r টা পেয়ে গেলাম, r এর ভ্যালুটা, তাহলে আমি r এর এখন ডিরেকশন, এটা ফর্মুলাটা পেয়ে গেলাম আমরা কিন্তু এই ফর্মুলাটা। এবার আমরা দেখাবো যে r এর ডিরেকশন, মানে রেজাল্টেন্টটা সবসময় কি মাঝখান দিয়ে যাবে নাকি, যদি দুটো ফোর্স সেম হতো তাহলে কিন্তু মাঝখান দিয়ে যেত, যদি দুটো ফোর্স সেম না হয়, এটা বেশি হতো তাহলে এই দিকে ঘেসে যেত, আর যদি এটা বেশি হতো তাহলে এই দিকে ঘেসে যেত। তাই রেজাল্টেন্টটার ডিরেকশনটা দেখার জন্য আমি ধরে নিলাম রেজাল্টেন্টটা এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, আর রেজাল্টেন্ট r গ্রিন কালারটা সেটা x এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমি এইটা আলফার ভ্যালুটা বের করব। তার জন্য আমরা কি ইউজ করব, এই ফর্মুলা tan θ ইউজ করব। কোন ট্রায়াঙ্গেলকে দেখব, ট্রায়াঙ্গেল দেখব আমি OBD। এই OBD ট্রায়াঙ্গেলের আমি tan θ কে যদি অ্যাপ্লাই করি, tan θ না, এখানে OBD ট্রায়াঙ্গেলে যেটা হবে tan আলফা কে ইউজ করি, তাহলে আমরা tan আলফা কি হবে, এই যে OBD ট্রায়াঙ্গেল, আমি একটু শেডে দিয়ে দিচ্ছি বোঝার জন্য, এটা হলো আমার OBD ট্রায়াঙ্গেল। এই OBD ট্রায়াঙ্গেলে যদি tan θ অ্যাপ্লাই করি কত হবে, BD লম্ব বাই ভূমি, ভূমি কত OD, OD কে কি লিখবো আমরা OA প্লাস AD। ঠিক আছে, এবার আমি শুধু ভ্যালুগুলো পুট করব আর কিচ্ছু করব না, তাহলে আমার কাজ হয়ে যাবে। আলফাটা কিন্তু বের করতে হবে আমাকে, tan আলফা ইকুয়াল টু BD, BD এর ভ্যালু আমি জানি, এই যে লিখে রেখেছি কি আমি আগে এই ফর্মুলাটাকে বেস করে, BD ইকুয়াল টু হবে AB sin θ। ঠিক আছে, তাহলে BD এর জায়গায় বসে গেল আমার AB sin θ বাই OA, OA এর ভ্যালু আমি এমনি জানি F1, আর AD, AD ভ্যালু কত হবে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, cosটাকে কি হবে AD ইকুয়াল টু হবে AB cos θ। তাহলে বসিয়ে দেবো এটা কি AB cos θ। তাহলে আমার এখন tan আলফা কত হবে, tan আলফা AB, AB মানে কত দেখি তো, AB মানে F2, তাহলে ফর্মুলাটা কি রকম F2 sin θ। মানে বুঝতে পারছি আমরা আমাদের কিন্তু দুটো ভেক্টরের কি কি জানতে হবে, AB মানে কত আমার F2, কি কি জানতে হবে, আমার যদি রেজাল্টেন্ট বের করতে হয় আর যদি আমার ডিরেকশন মানে আলফার ভ্যালু বের করতে হয়, তাহলে আমার জানতে হবে শুধু কি কি F1 এর ভ্যালু মানে একটা ভেক্টরের ভ্যালু, ফার্স্ট ভেক্টরের ভ্যালু, সেকেন্ড ভেক্টরের ভ্যালু, আর অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত।
তাহলে কিন্তু আমি ইজিলি তার রেজাল্টেন্টটা কি হবে বসিয়ে দিয়ে, আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হতে পারে, রেজাল্টেন্টটা ডিরেকশন কোন দিকে হতে পারে, আমি দড়ি দিয়ে কেউ এই দিকে টানছে দড়ি দিয়ে টানছে, বস্তুটা কোন দিকে যাবে, তার ডিরেকশনটা কোন অ্যাঙ্গেলে হবে, কত অ্যাঙ্গেল হবে, সেটাও কিন্তু বের করতে পারবো এই দুটো ফর্মুলাকে। তো এই যে ব্ল্যাক কালারে আমি আন্ডারলাইন রাইট মেরেছি, এইটা একটা আমার ফর্মুলা, আর এইটা আমার একটা ফর্মুলা, যে ফর্মুলাটা থেকে আমরা কি করতে পারি, ভেক্টর অ্যাডিশন বের করতে পারি। এটা হলো মেন ফর্মুলা। ঠিক আছে, পরের ক্লাসে আমি নেক্সট টপিকগুলো, ভেক্টরে অনেক কিছু বাকি আছে এখনো, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে।